মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার বাকি আসামি দুই ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানি এ রায় দেন। এদিকে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে আসিয়ার স্বজনরা। মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার শিকার হন। ঘটনার মাত্র 2 মাস 11 দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কাজ শেষ করে রায় দিলেন আদালত। গত মঙ্গলবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এই দিন নির্ধারণ করেন আদালত। এর আগে গত 7 মে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এখনো আসামি হিটু শেখ তাদের তাকে ফাঁসি আদেশ আদালত দিয়েছে, এতে আমরা সবাই খুশি। আসামির সাথে যে বাকি 3 জন যে অভিযুক্ত আসামি ছিল তাদেরকে যে বেকসুর খালাস দেওয়া হয়েছে, এই খালাসে আসলে কতটুকু ন্যায় সম্পূর্ণভাবে খালাস করা হয়েছে এটা আসলে আমার জানার বাইরে। বাকি 3 জন আসামির রায়ে আসিয়ার মা সহ আমরা আইনজীবী, বাকি সাধারণ জনতা কেউ সন্তুষ্ট না। এই মামলাটা রায় দিয়ে আমাদের প্রত্যেকের কাছে এই মেসেজটা গেল যে আমরা এই ধরনের কার্যক্রম দিয়ে, বিচারিক কার্যক্রম দিয়ে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি। এই মামলায় বিজ্ঞ বিচারিক আদালত সকলের সহযোগিতায় প্রসিকিউশন, ডিফেন্স, ল এনফোর্সিং এজেন্সি, উইটনেসেস এবং এই মাগুরা জেলার পুলিশ প্রশাসন সকলের সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ উইদিন এ পিরিয়ড অফ মান্থ এই মামলাটি নিষ্পত্তি করেছেন, যা একটি বিরল ইতিহাস হয়ে থাকবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তরুণদের ব্যবসায় উদ্বুদ্ধ করতে দেশে মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির ভবন উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক হবে এমন এক সামাজিক ব্যাংক যার মালিক সেখান থেকে মুনাফা নিতে পারবেন না। এ সময় তিনি আরও বলেন, কিছু কিছু বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের টাকা নিয়ে উধাও হলেও বিনা জামানতেই গ্রামীণ ব্যাংক গ্রাহকদের জামানত নিরাপদ রেখেছে। মাইক্রো ক্রেডিট ব্যাংক শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের বিভিন্ন দেশের জন্য সহায়ক হয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। যে বিনিয়োগ করছে তার কাজ হলো তার কাছ থেকে লাভ নেওয়া না, ক্রমে ক্রমে তাকে সুযোগ দেওয়া যে বিনিয়োগের যে টাকা দিয়েছে সেই টাকাটা আস্তে আস্তে শোধ করে দিলে তাহলে সে পুরোপুরি মালিকানাটা পুরো হয়েছে। প্রথম দিকে সে যদি 90% মালিকানা যে বিনিয়োগ করেছে তার হয়, তার সঙ্গে শর্ত হবে যে তুমি রোজগার করে করে আমার থেকে শেয়ারগুলো কিনে নিয়ে যাবে। আমি তোমার ব্যবসা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি না, এটা আমার কাজ না। আমার কাজ হলো তোমাকে উপরে ওঠানো। যদি ইনভেস্টমেন্টের টাকা পায় তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না, যাওয়ার কোনো দরকারও নাই। তার কাছে বহু বুদ্ধি, বহু জিনিস সে করতে পারে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ পালন করছে তার সমর্থকরা। এ সময় তারা অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানান। এর আগে নগর ভবনের সামনে 2 দিন অবস্থান কর্মসূচি পালন করে তারা। ঢাকাবাসীর ব্যানারে সমর্থকরা আরও বলেন, নির্বাচিত মেয়র না থাকায় সেবা বঞ্চিত হচ্ছে রাজধানীর বাসিন্দারা। আজকে সকাল 9টা থেকে কিন্তু এই নগর ভবনের সামনে আপনি দেখতে পাচ্ছেন লোকজন জড়ো হন ঢাকাবাসী ব্যানারে। যারা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ভক্ত, সমর্থক এবং ভোটার যারা রয়েছেন তারা কিন্তু এই এলাকায় এসে উপস্থিত হন এবং নগর ভবনের সামনে সকাল থেকে কিন্তু অবস্থান নিয়ে তারা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করানোর দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখানে বসে বিভিন্ন রকমের স্লোগান তারা দিচ্ছেন যে যত দ্রুত সম্ভব ইশরাক হোসেনকে যেন মেয়র হিসেবে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। কারণ হিসেবে তারা বলছেন যে স্থানীয় সরকার উপদেষ্টাকে তারা বারবারই কিন্তু লক্ষ্য করে বলছেন যে তার যে এপিএস রয়েছে তার বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ হওয়ার পরও সে দুর্নীতির একটি অভিযোগ উঠেছে এবং সেই প্রেক্ষাপটে কেন মেয়র হিসেবে ইশরাক হোসেনের যে শপথ বাক্য পাঠ করানোর কথা রয়েছে সেটি কেন বিলম্ব হচ্ছে, এইটিকে তারা কিন্তু যোগসূত্র করছেন যে এখানে একটি দুর্নীতির কোনো ছত্রছায়া পড়েছে কিনা। এই বিষয়গুলোকে কিন্তু তারা খুঁজে বের করে সমাধান করার জন্য বারবার এখান থেকে দাবি জানাচ্ছেন। একই সাথে কিছু
কিছুক্ষণ আগে এখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং ঢাকাবাসী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু ইশরাক হোসেনের যারা ভক্ত সমর্থক রয়েছেন তাদের উদ্দেশ্য করে এখানে বক্তব্য দিয়েছেন এই আন্দোলনের আহ্বায়ক মশিউর রহমান সাবেক সচিব। তিনি সেখানে বলেছেন যে দ্রুত তাদের ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ বাক্য না করলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। সেই অংশ হিসেবে আগামীকাল নগর ভবনের সামনে তারা একটি মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন এবং সেখানে কিন্তু পরবর্তী যে আন্দোলনের পটভূমি রয়েছে বা আন্দোলনের পরবর্তী যে পদক্ষেপ রয়েছে সেগুলো কিন্তু ঘোষণা করা হবে। আজকে এখান থেকে একটি কমিটি অর্থাৎ 5-6 সদস্যের একটি কমিটি এখান থেকে সচিবালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা আজকে এখান থেকে স্মারকলিপি দিতে যাওয়ার পথে পুলিশি বাধার সম্মুখীন হয় বলে আমাদেরকে অভিযোগ করা হয় এবং বলা হয় যে এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বিজিবি এবং পুলিশের সশস্ত্র উপস্থিতিতে তাদেরকে উস্কানি দেওয়ার একটি অভিযোগ এখানে যারা আছেন তারা করছেন। এখন পর্যন্ত এখানকার পরিবেশ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু অবস্থান করছেন। কতক্ষণ এখানে তারা অবস্থান করবেন ঠিক সেই রকম কিন্তু কোনো সুনির্দিষ্ট সময় আমাদেরকে তারা বলেননি। সেক্ষেত্রে এখানে কিন্তু একটি রাস্তাটি বন্ধ হয়ে গেছে। এই যে একটি গুরুত্বপূর্ণ সড়ক গুলিস্তান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে চলাচলের যে সড়কটি রয়েছে পুলিশ সদর দপ্তরের সামনে থেকে, এই গুরুত্বপূর্ণ সড়কটি কিন্তু বন্ধ হয়ে গেছে একেবারে। এখানে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ, জনভোগান্তিও কিছুটা হচ্ছে বটে। তো সবকিছু মিলে আর কি এখানকার পরিস্থিতিতে বলা চলে যে এই বিক্ষোভ কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত কোন দিকে আসলে কখন এই রাস্তাটি চলাচল শুরু হবে সেটি বলা যাচ্ছে না। তো যেটি হচ্ছে যে যতক্ষণই লাগুক না কেন, যত দ্রুত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হবে তত দ্রুত এই আন্দোলন সংগ্রাম বন্ধ করে ঢাকাবাসীর ব্যানারে যারা এসেছেন তারা ঘরে ফিরে যাবেন, এমনটি আমাদের জানিয়েছেন। আজ খোলা অফিস, আদালত, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আগামী শনিবারও। ঈদুল আজহা উপলক্ষে এবার টানা 10 দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এজন্য আগামী মাসের 11 ও 12 তারিখ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। আর সে কারণেই আজ ও আগামী শনিবার ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। গত 7 মে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর ঈদের নির্বাহী আদেশে 2 দিন ছুটি ও একই সঙ্গে 2টি ছুটির দিনে অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার ঈদুল আজহার 5 থেকে 10 জুন মোট 6 দিন নির্ধারণ করা হয়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 5 থেকে 14 জুন পর্যন্ত টানা 10 দিন ছুটি দেওয়া হয়েছে। জ্বালানি সংকট, মার্কিন শুল্ক নীতির চ্যালেঞ্জের মধ্যেই আসছে বিজিএমইএ নির্বাচন। সম্মিলিত পরিষদ ও ফোরামে বিভক্ত হয়ে পোশাক মালিকরা 31 মে আগামী 2 বছরের জন্য নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত করবেন। নির্বাচিত হলে তৈরি পোশাক শিল্পের সব ধরনের সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন 2 প্যানেলের নেতারা। তারা আশা করছেন অন্তর্বর্তী সরকারের সময়ের এই নির্বাচন দৃষ্টান্ত হয়ে থাকবে। শারফুল আলমের রিপোর্ট। দেশের সিংহভাগ পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ একক খাত হিসাবে 50 বছরে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে তাদের অবদান সবচেয়ে বেশি। 2024 সালে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংগঠনটির পরিচালনা পরিষদ ভেঙে প্রশাসক নিয়োগ করা হয়। এরই ধারাবাহিকতায় এখন চলছে বিজিএমইএর 2025-27 মেয়াদের নির্বাচনী প্রস্তুতি। অভিজ্ঞতা ও তারুণ্য নির্ভর উদ্যোক্তারাই এবারের নির্বাচনে গুরুত্ব পাচ্ছে বলছেন ব্যবসায়ী নেতারা। একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন এবার হতে যাচ্ছে। ফোরাম থেকে আসলে অলওয়েজ কিন্তু নেক্সট জেনারেশন থেকে এনকারেজ করে, কিন্তু ফার্স্ট টাইম না। যেই কারণে কিন্তু এবার আই ফিল হাইয়েস্ট নাম্বার অফ ইয়াং ক্যান্ডিডেটস সুযোগ পেয়েছে। পোশাক শিল্পের সবচেয়ে দীর্ঘ সময় প্রতিনিধিত্ব দলের নামই হচ্ছে সম্মিলিত পরিষদ। সো আমরা বরাবর মতো এবারও প্রত্যাশা করি আমাদের মেম্বাররা তাদের সঠিক সিদ্ধান্ত দিবে এবং তাদের যোগ্য প্রার্থী থেকে বেছে নেবে। বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চাই। বাংলাদেশকে পৃথিবীতে সবাই আমাদের চিপ লেবার ডেস্টিনেশন হিসেবে জানে। আই ওয়ান্ট টু প্রমোট বাংলাদেশ অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং হাব ফর সাস্টেইনেবল প্রোডাক্টস। উৎপাদন খরচটা বেড়ে যাচ্ছে, উৎপাদন ক্ষমতাটা কমে যাচ্ছে, তাতে করে আমাদের কম্পিটিটিভনেসটা হারাচ্ছে। আমরা আবার ইলেক্ট হলে এই জায়গাতে যে কাজগুলো করছিলাম সেটাই কন্টিনিউ করব। এবারের নির্বাচনে আগের মতোই সম্মিলিত পরিষদ ও ফোরাম নামে 2টি দলে বিভক্ত হয়ে বিজিএমইএ নির্বাচনে অংশগ্রহণ করছেন উদ্যোক্তারা। এলডিসি সমস্যা, ট্রাম্প ট্যারিফ সমস্যা, বাজারের সমস্যা, তারপরে রপ্তানিতে বিভিন্ন ধরনের সমস্যা আমরা রেগুলার ফেস করে থাকি। 30 মে
নির্বাচিত হয়ে আসলে আমরা ইন্টারনালি আমাদের দেশেও যে সমস্যাগুলো আছে আমরা এগুলো বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয় এবং সরকারের সাথে আলোচনার ভিত্তিতে এই সমস্যাগুলো আমরা সমাধান করব। ফোরাম নির্বাচিত হলে একটা জবাবদিহিতামূলক বিজিএমএ গঠন করবে, যেখানে ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পাবে না, এখানে মেম্বারদের স্বার্থই প্রাধান্য পাবে। কস্ট অফ ডুইং বিজনেস এইটা করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেটা ফোরাম গ্রহণ করবে। এখন যে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম, বিশেষ করে গ্যাস এবং ইলেকট্রিসিটি নিয়ে, এটা নিয়ে সরকারের সাথে শক্তভাবে নেগোশিয়েট করবে। বিজিএমইএ নির্বাচনে বিজয়ী হলে নীতি নির্ধারকদের সাথে সমন্বয় করেই পোশাক শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চান দুই প্যানেলের নেতারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।